সিনেমা শুরু হয় এমন একটি দৃশ্য দেখিয়ে যেখানে আবর্জনার সমুদ্র আশ্রে পড়েছে একটি শহরের উপরে। দেখে যেন মনে হচ্ছে সমুদ্রের বজ্রের বৃষ্টি হচ্ছে এই শহরে। এক মুহূর্তের মধ্যে শহরটি যেন মানুষের জন্য নরকে পরিণত হয়েছে। গাড়িগুলোও যেন রাস্তার মাঝেই থেমে গিয়েছে আর চারিদিকে যেন ময়লা আবর্জনা উড়ে বেড়াচ্ছে। দেখে যেন মনে হচ্ছে আজকেই পৃথিবীর শেষ দিন। কিন্তু এখানে এর চাইতেও বড় অবাক করা বিষয় হলো 114 বছর আগে সেই টাইটানিক জাহাজের ভাঙ্গা সেই অংশটি রাস্তার মাঝখানে দেখা যায়। আসলে এগুলো কি হচ্ছে? এই সবকিছু শুরু হয় একটি সাধারণ দিনের মতোই, যেখানে দেখা যায় কিছু জেলে সমুদ্রে মাছ ধরছে। সেই দিন সমুদ্র একদমই শান্ত ছিল। মাছ ধরার একটি জেলে যখনই পানি খেয়ে প্লাস্টিকের বোতলটি সমুদ্রে ফেলে দেয়, তখনই সেই মাছের জালটি সমুদ্র থেকে ওপরে তুললে ভয়ঙ্কর একটি শব্দ শোনা যায়। দেখে যেন মনে হচ্ছিল সেই জালের সমুদ্রের অনেক বড় দানব আটকা পড়েছে। এটা দেখে সেখানে থাকা আশেপাশের সবাই ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সমুদ্রের পাড়ে কিছু সেনাবাহিনী এসেছে। সেই সৈন্য দলটি অনেক খোঁজাখুঁজির পর এখানে তারা তাদের লক্ষ্য দেখতে পায়, রহস্যময়ী সেই জীব যাকে কিনা সেই জেলেরা ধরেছিল। জেলেরা মনে করেছিল এই দানবকে ধরে হয়তো তারা অনেক টাকা কামাতে পারবে, যার কারণে এই দানবের লাশটি জেলেরা গ্রামে নিয়ে এসেছে। এখানে সৈন্য দলটি সেই দানবকে দেখে বলে, সেখানে থাকা সৈন্যটি বলে এখানকার জেলেরা একে সমুদ্রের দানব বলে, কিন্তু আধুনিক জীববিজ্ঞানের হিসাবে একে ওয়াটার ডিমন বা জল দানব বলা হয়। দানবটিকে দেখে সেই অফিসারটি প্রথমে গুরুত্ব দেয় না, কিন্তু সেখানে সবকিছু তখনই বদলে যায় যখন সেই দানবের পেট থেকে একটি মুক্তা পায়। আর এটা কোনো প্রাকৃতিক মুক্তা না, এটা ইচ্ছে করে তার শরীরে লাগানো হয়েছিল। আর হাজার বছর ধরে এমন কাজ শুধু মানুষই করে এসেছে। এখানে থাকা সৈন্যরা অবাক হয়ে যায়, কারণ এই দানবগুলোর মধ্যেও মানুষের মতোই বুদ্ধি রয়েছে। এখানে থাকা সেই কমান্ডারটি মনে করে তারা নতুন কিছু আবিষ্কার করেছে, তাই তারা সেই ওয়াটার ডিমনের উপর গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করতে সমুদ্র পাড়ে চলে যায়। তারা সবাই বাইরে চলে গেলে সেখানে থাকা একজি সেই ওয়াটার ডিমনের কাছে যায় আর সেই ওয়াটার ডিমনকে দেখে মনে মনে প্রার্থনা করে, সে যাই হোক, এটাও তো একটি জীবন। এরপর কমান্ডার বার্কলে আর তার টিম সমুদ্র পাড়ে গিয়ে পৌঁছায়। তাদের সঙ্গে অত্যাধুনিক মেশিন নিয়ে আসে সমুদ্র পরীক্ষা করার জন্য। আর এটা এমন এক অত্যাধুনিক মেশিন যেটা এই ব্ল্যাক কমান্ডার অ্যাস্টিন স্পেশাল ভাবে বানিয়ে নিয়ে এসেছিল। আর এই মেশিনটির নাম হলো ডিপ সি ট্রান্সলেটর লঞ্চার। এখানে তারা চাচ্ছিল এই অত্যাধুনিক মেশিন দিয়ে সমুদ্রের মধ্যে থাকা সেই বুদ্ধিমান দানবদের সঙ্গে সম্পর্ক করতে। রাত হলেই আমরা দেখতে পাই পরিবেশ অনেক শান্ত। তখনই আমরা দেখতে পাই দুজন সৈনিক সেই ওয়াটার ডিমনের লাশটি বসে বসে পাহারা দিচ্ছে। তখনই দেখা যায় মেঝের প্লাস্টার গলে পানি বের হচ্ছে। সেখানে পা দিতেই যেন মনে হচ্ছিল তারা কোনো চোরাবালিতে পা দিয়েছে। তখন সে মহিলা সৈনিকটি বুঝতেই পারে না এখানে হচ্ছেটা কি, আর সে ধীরে ধীরে সে নিচের দিকে চলে যায়। সেখানে তার সঙ্গী তাকে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই হুট করে পানির নিচে থেকে দুইটি হাত এসে তাদেরকে টেনে নিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাই নিচের পানিতে অনেক বুদবুদ উঠছে। যখনই সেই বুদবুদ থেমে যায়, তখনই ভেতর থেকে কিছু একটা এসে টাঙানো সেই ওয়াটার ডিমনকে টেনে নিচে নিয়ে চলে যায়, যার জন্যই এখানে অ্যালার্ম বেজে ওঠে। আর যে সৈনিকগুলো ঘুমিয়েছিল তারা সবাই জেগে যায়। তারা সবাই যখন এখানে আসে তারা দেখতে পায় ওয়াটার ডিমন সহ সেখানে থাকা দুজন সৈনিক গায়েব হয়ে গিয়েছে। আর সেখানকার মেঝে যে নরম ছিল সেটাও এখন শক্ত হয়ে গিয়েছে। বার্কলি তার পায়ের নিচে অদ্ভুত কিছু বুঝতে পারে। সে মাটি থেকে যখনই একটি রড টান দেয়, সে সেই মেঝে থেকে একটি চেয়ারকে টেনে তোলে। অ্যাস্টিন এখানে ওয়াকি টকিতে অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই তার পায়ের নিচ থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসে। সে মাটির নিচে থাকা সেই ওয়াকি টকির আওয়াজ শুনতে পায়, যার কারণে তারা মাটিগুলো সরালে সেখানে একজনের হাত দেখতে পায়। বার্কলে এখানে অনেকক্ষণ ধরে সমুদ্রের কিনারায় বসেছিল, কারণ সে জীবনে প্রথমবার কারো লাশ এত সামনে থেকে দেখেছে। এখানে কমান্ডার এস্টিনও অনেক চিন্তিত ছিল, কারণ বিজ্ঞান যে বিষয়গুলোকে সমাধান করতে পারত না সেগুলোকেই তারা সমাধান করত। তখন সেই মহিলাটি বার্কলেকে বলে এখানে সেই জলদানবটি কোনো মৃত জীব নয়, তারা আলাদাই একটি প্রজাতি। তারা মানুষের আগেও এই পৃথিবীতে রাজ করত। তারা হাজার বছর ধরে এই সমুদ্রের নিচে আছে। এরা তেমন একটা মানুষের সামনে আসতো না, কিন্তু কয়েক বছর ধরে তাদেরকে প্রায়শই দেখা যাচ্ছে। আর এই বিষয়টি ওপরের কর্মকর্তারা সবাই জানতো, কিন্তু তারা প্রকাশ করত না। আর এই ওয়াটার ডিমন গুলো যদি বিলুপ্ত না হয়ে যেত, তাহলে মানুষ এই পৃথিবীতে টিকতে পারত না। তখনই হঠাৎ করে তাদের সৈন্যরা চিৎকার করতে থাকে। তারা সেখানে গিয়ে দেখতে পায় একটি জলদানব পানির ওপরে উঠে এসেছে। বার্কলে একটি ক্যামেরা বের করে সেটি রেকর্ডিং করতে থাকে। তখনই সেখানে কমান্ডার অ্যাস্টিন সামনে চলে
চলে আসে আর সৈন্যদের সবাইকে বন্দুক নামাতে বলে আর টেকনিশিয়ানদের ট্রান্সলেটর চালু করতে বলে। কমান্ডার এখানে জলদানবের সঙ্গে খুব শান্তভাবে কথা বলছিল। সেই ট্রান্সলেটর মেশিনটি চালু হলে সেই জলদানবটি আজবভাবে কথা বলতে থাকে। সেখানে ওয়াটার ডিমন তাদেরকে বলছিল মানুষ আমাদেরকে নির্মমভাবে মেরে ফেলছে। তখনই কমান্ডার বলে ওয়াটার ডিমনও আমাদের দুজন সৈনিককে মেরে ফেলেছে। এখানে এই সকল কথা নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হতে থাকে, কিন্তু তখনই হুট করে সেই ওয়াটার ডিমনটি অনেক উত্তেজিত হয়ে যায়। তখন ট্রান্সলেটরের সাহায্যে কমান্ডার জানতে পারে সেই ওয়াটার ডিমন সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে চায়। এটা শুনে সবাই যখন এখানে চিন্তিত, তখনই হঠাৎ করে সবার মোবাইল ফোন একসঙ্গে বেজে ওঠে। তখনই তারা জানতে পারে এই ওয়াটার ডিমনদের পুরো দুনিয়াতে একসঙ্গে দেখা যাচ্ছে। দেখে যেন মনে হচ্ছিল কোন রাজা আবার ওই পৃথিবীতে ফিরে এসেছে। পানি থেকে উঠে আসা এই জলদানবগুলোকে দেখে পুরো বিশ্বে হইচই শুরু হয়ে যায়। আর এই পানি থেকে উঠে আসা জলদানবগুলো কি চায় এটা জানার জন্য ব্রিটেন প্রথম পদক্ষেপ গ্রহণ করে। তারা একটি বড় বিল্ডিং এর সাথে একটি বড় সুড়ঙ্গ সমুদ্রের মাঝ পর্যন্ত নিয়ে যায়, যেন এটা দিয়ে তারা সেই দানবগুলোর সঙ্গে কথা বলতে পারে। এমনকি সেই দানবগুলোর সঙ্গে এখানেই তাদের প্রথম মিটিং হবে। আর এই মিটিংটি হবে ব্রিটেনের জয়েন্ট ফোর্স ইন্টেলিজেন্ট অফিসারদের সঙ্গে সেই দানবগুলোর প্রধানের। সেই দানবগুলোর সঙ্গে কথা বলার জন্য কেটকে নির্বাচিত করা হয়। মিটিং শুরু হবার আগে টেকনিশিয়ানরা গেট খুলে দেয় আর সুড়ঙ্গের সেই পাইপলাইনে পানি ভরতে থাকে। যতক্ষণে সেই টাঙ্গিতে পানি ভরছিল তখন সবাই সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তখন তারা দেখতে পায় কিছু ওয়াটার ডিমন সেই সুড়ঙ্গ দিয়ে তাদের সামনে চলে আসছে। সবার প্রথমে জলদানবের একটি গ্রুপ সামনে আসে। এরপর সেখানে বড় বড় দুইটি সমুদ্রের রাক্ষস দেখা যায়। আর এরপর সেখানে আসে জলদানবদের প্রধান, যে কিনা কেটের সঙ্গে কথা বলবে। এখানে তাকে দেখে সবাই অবাক হয়, কারণ তার চেহারা অনেকটা মানুষদের মতোই। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বুদ্ধিমান। এখানে বসে থাকা অনেকেই এটা খেয়াল করে। সেই জলদানবগুলো পানি ছাড়াও পানির ওপরেও মানুষদের মতোই নিঃশ্বাস নিতে পারবে এবং চলাফেরা করতে পারবে। সবার প্রথমে মানুষদের পক্ষ থেকে জন নিথন কথা বলে। তিনি প্রথমে সেই জলদানবগুলোকে স্বাগতম জানায় এবং কথা বলার জন্য লম্বা প্রস্তুতি তৈরি করে, কিন্তু সেই জলদানবের প্রধান প্রথমেই তাকে থামিয়ে দেয়। এখানে সবাই অবাক হয়ে যায়, কারণ সে মানুষের ভাষায় কথা বলছিল। জন নিথন সেই জলদানবকে একটি গাছ দেখিয়ে বলে এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য উপহার। এটা অনেক উঁচু পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। আসলে জন নিথন এটা তাকে দিয়ে বোঝাতে চেয়েছিল যে মানুষ কত কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু সেই জলদানবেরাও মানুষের জন্য একটি উপহার নিয়ে এসেছিল, আর তা হলো সেই মৃত জলদানবদের বাচ্চার ভ্রূণ। সেখানে সেই জলদানবের কথায় অনেক রাগ প্রকাশ করে। সে বলে এই বাচ্চাগুলো খুব হাসি খুশি ভাবে বেড়ে উঠতে পারত, কিন্তু মানুষদের প্লাস্টিক, তেল, গন্ধ আর বর্জ্যের কারণে এই বাচ্চাগুলো মারা গিয়েছে। এটা দেখে ডক্টর জন নিথন অনেক ঘাবড়ে যায়। সে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বলে এখন মানুষ জাতি সমুদ্রের পরিবেশ ঠিক করার চেষ্টা করছে। এটা শুনে সে দানবদের প্রতিনিধি রেগে গিয়ে বলে আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। সে পেছনে আঙ্গুল দেখিয়ে বাকলের দিকে ইশারা করে বলে, যে কিনা বসে রেকর্ডিং এর কাজ করছিল। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কেননা সে এত ছোট একটি কর্মচারীকে কেন কথা বলার জন্য নির্বাচিত করলো। তখনই স্ক্রিনের উপরে ভেসে ওঠে সেদিন সে মৃত সে জলদানবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। এখানে জলদানবরা বিশ্বাস করত যে মানুষ মৃত বস্তুকে সম্মান করে সেই শুধুমাত্র মানুষদের মধ্যে কথা বলার জন্য যোগ্য, কিন্তু এটা বাকলে নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে শুধুমাত্র সাধারণ একজন কর্মচারী, কিন্তু এখন পুরো দুনিয়ার নজর তার দিকে গিয়েছিল। সেই মিটিং এ জেনারেল কেট এই কথায় অনেক চিন্তিত হয়ে যায়, কারণ বাকলে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে ফেলে তাহলে মানুষ আর সেই দানবগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এখানে তারা জলদানবদেরকে মানানোর চেষ্টা করে অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তারা সব জানিয়ে দেয় তারা শুধুমাত্র বাকলের কথাই শুনতে চায় সে কি মনে করে। কোনো উপায় না পেয়ে বাকলে নিজেই তাদের সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায়। সে জলদানবটি বাকলেকে বলে আমি নিজে তোমাকে কথা বলার জন্য নির্বাচন করেছি, কারণ তোমার মধ্যেই মানুষত্ব বেঁচে আছে। তখন সে মাথা নাড়িয়ে বলে আমি পুরো মানুষ জাতির হয়ে কথা বলার জন্য অযোগ্য একজন, আমি তো শুধুমাত্র একজন সাধারণ মানুষ। তখন সেই দানব প্রতিনিধি বলে এই কথাবার্তা সমস্ত দুনিয়ার সাধারণ মানুষদের সামনেই হবে, যেন দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে সাধারণ মানুষদের কথা বলারও অধিকার রয়েছে। কিন্তু এই মিটিং এর প্রধান কেট ছিল, তাই সে বেশ চিন্তিত ছিল, কারণ সে এই কথাবার্তা পুরো দুনিয়ার সামনে নিয়ে আসতে পারবে না। এমনকি বাকলেকে নিজের ইচ্ছে মতো সেখানে কিছুই বলতে দেওয়া হবে না। এজন্য দ্বিতীয় দিন মিটিং এ কেট শুধুমাত্র 50 জন সাংবাদিককে ভিডিও করার অনুমতি দিয়েছিল, কিন্তু লাইভ পডকাস্ট করার জন্য কাউকেই অনুমতি দেওয়া হয় না। আর এখানে বাকলেকে অনেক বোঝানো হচ্ছিল স্ক্রিনে শুধুমাত্র যাই লেখা থাকবে তাছাড়া
অন্য কিছুই বলা যাবে না। আবারও সেই টেকনিশিয়ানরা যখন সেই পাইপের মধ্যে পানি ভরতে শুরু করে তখনই সেই দানব প্রতিনিধি বাইরে চলে আসে। কিন্তু আজকে সেই দানব প্রতিনিধি সেদিনের চাইতে অনেকই শান্ত ছিল। যখনই কেটের ইশারায় স্ক্রিনে আসা লেখাগুলো বাকলে পড়তে শুরু করে তখনই দানব প্রতিনিধি তাকে থামিয়ে দেয় আর সে এক গ্লাস পানি চায়। আর পানি অবশ্যই প্রাকৃতিক উপায়ে তৈরি হতে হবে। এখানে তারা দানব প্রতিনিধির এই সামান্য চাওয়াটুকু কেউ না করতে পারে না। তাই সৈনিকদের একটি টিম নদী থেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসে আর সেই পানিটি নিয়ে সে বাকলের হাতে দিয়ে দেয়। তখন সেই দানব প্রতিনিধি বাকলেকে বলে সেই গ্লাসের পানিটি যেন সে খেয়ে নেয়। কিন্তু বাকলের হাতে সেই পানি দেখে বাকলে অবাক হয়ে যায়। তখনই বাকলের সামনের স্ক্রিনে নতুন নির্দেশ আসে। তখন বাকলে বলে পানিকে প্রথমে ফিল্টার করা উচিত আর এরপর সে দূষণের কথা বলতে শুরু করে। আর তখনই দানব প্রতিনিধি তাকে থামিয়ে দিয়ে বলে আমি নেতাদের কথা শুনতে চাই না। বাকলের উচিত কারো হাতের পুতুল না হওয়া। বাকলে কিছুক্ষণ চুপ করে থাকে আর এরপর সে তার কানের হেডফোনটি খুলে ফেলে আর নিজের মনের মতো করে কথা বলতে থাকে। সে বলে মানুষ খুবই লোভী আর স্বার্থপর। তারা শুধুমাত্র নিজের ভালোর জন্য এই পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি আমরা যে এই মুহূর্তে মিটিং করছি এই সময়ও অনেক ফ্যাক্টরি কলকারখানা সমুদ্রের মধ্যে ময়লা পানি ছেড়ে দিচ্ছে। এটা শুনে সেই দানব প্রতিনিধি অনেক খুশি হয়। আমি সব মানুষদের চাইতে তোমাকে বেশি পছন্দ করি। আর বাকলে মনে করে সে হয়তোবা ঠিক কাজ করেছে। কিন্তু সে যখন পেছনে তাকিয়ে দেখে সবাই বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে সে একটু ভয় পায় আর সে কথা বলা থামিয়ে দেয়। বাকলে এখানে মানুষদেরকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল যার কারণে স্পেশাল ফোর্সের টিমরা ঠিক করে মিটিং এর জায়গা পরিবর্তন করবে। তারা এই মৃত দানবকেও ছাড়ে না। এরা সেই মৃত দানবকে নিয়েও রিসার্চ করতে শুরু করে। তারা প্রথমেই এখানে দেখে নিয়েছিল সেই দানবগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরা সন্দেহ করে হয়তো এটা কোনো নেটওয়ার্ক সিস্টেম। কেট এখানে সন্দেহ করে যে সেই দানবগুলোর শরীরে যে মুক্তা লাগানো ছিল এটা সেই নেটওয়ার্ক সিস্টেমের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। কেট তখন বলে এই দানবগুলোর শরীরে আরো এমন কিছু আছে যার অনেক কিছুই জানার আছে। আর এখনো এই দুই প্রজাতির মধ্যে এখনো কথাবার্তা চলতে থাকে। বাকলে এখানে সেই দানবের কাছে ওয়াদা করে আগামী 2065 সাল পর্যন্ত সমুদ্রের সমস্ত দূষণ 65% নিচে কমিয়ে আনা হবে আর এরপর সেগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে। তখন সে দানব প্রতিনিধি বলে আজও এই খারাপ আবহাওয়ার জন্য অনেক মানুষও মারা যাচ্ছে। তাই তারা কোনো কাঠের পুতুলের মতো বসে থেকে কোনো অপেক্ষা করতে পারবে না। সে দানব প্রতিনিধি বলে 40 বছর বসে থেকে অপেক্ষা করা আমাদের জন্য সম্ভব না। বাকলে তখন বলে এই বর্জ্য দূষণ সংশোধনের জন্য অনেক যন্ত্রপাতি আর অনেক সময়ের প্রয়োজন। এই কাজ এক রাতের মধ্যে করা সম্ভব না। তখন এই দানব প্রতিনিধি মানব জাতির সেই শাসকদের উপরে প্রশ্ন তোলে। সে বলে এই শাসকরা মানুষদের ভরসার কোনো জায়গা হতে পারে না। বাকলে কিছু বলতেই যাবে তখন সেই দানব প্রতিনিধি জানালার দিকে তাকায়। পুরো শহর যেন শান্ত হয়ে গিয়েছে। শহরের মানুষগুলো মনে করতে থাকে যে পাথরের বৃষ্টি হবে হয়তো, কিন্তু তখনই যা হয় তা আরো ভয়ঙ্কর। আকাশ থেকে কোনো পানির বৃষ্টি না, ময়লা আবর্জনার বৃষ্টি হতে শুরু করে। এখানে প্লাস্টিকের বোতল, পলিথিন, মাছ ধরার ছোট ছোট জাল, ক্যান সবকিছুরই বৃষ্টি হচ্ছিল। পুরো শহর চোখের পলকেই নরকে পরিণত হয়ে যায়। তখনই সেই হলরুমের মিটিং বন্ধ করতে হয়। মানুষগুলো ভয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছিল। কেউ বুঝতেও পারে না যে ময়লা আবর্জনগুলো বছরের পর বছর সমুদ্রে ফেলা হয়েছিল সেগুলো এখন কেন শহরের মধ্যে এইভাবে বৃষ্টির মতো পড়ছে। কিছুক্ষণ আগেও যেন পরিষ্কার শহরটি পুরো শহর ময়লা আবর্জনার সাম্রাজ্যে পরিণত হয়। সবচাইতে অবাক করার বিষয় হলো যে টাইটানিক 100 বছরেরও বেশি যে কিনা সমুদ্রের নিচে পড়েছিল হঠাৎ করে সেটিও নিউ ইয়র্কের রাস্তায় দেখা যায়। পুরো দুনিয়ার বড় বড় শহরের সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের এই দৃশ্য দেখে পুরো দুনিয়ার মানুষই অবাক হয়ে যায়। আর বিভিন্ন দেশে বড় বড় নেতারা টিভির সামনে এসে কথা বলতে থাকে যে এটা মোকাবেলা করার জন্য আমাদের সমস্ত মানুষকে এক হয়ে কাজ করতে হবে। এখানে কয়েক ঘন্টা চেষ্টার পরে আবারও সেই দানবের সঙ্গে মানুষদের মিটিং শুরু করা হয়। এখানে বার্কলের কথা তখনও শান্ত ছিল। সে এই সমুদ্র দানবকে অনুরোধ করে শান্তভাবে তার কথা শোনার জন্য। সে বলে যে কোনো ধরনের সহিংসতা দুটি জাতির জন্যই খারাপ কিছু বয়ে আনতে পারে, কিন্তু সেই দানবগুলোর হামলাতে কোনো দয়া মায়া ছিল না। সে শুধুমাত্র একটা কথাই বলে মানব জাতি যেগুলো আমাদেরকে দিয়েছে আমরা শুধুমাত্র সেটাই ফিরিয়ে দিচ্ছি। বার্কলে এখানে নিজের রাগকে কন্ট্রোল করে, কারণ সে জানতে পারে তার স্ত্রী আর সন্তান এই আবর্জনার বৃষ্টিতে মরতে বসেছিল। তখনই কন্ট্রোল সিস্টেমে একটি নতুন নির্দেশ আসে সেই দানবগুলোর সঙ্গে সিজ ফায়ার, সেই দানবদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিপত্রে সই করে নেওয়া। মানুষ কোনো প্রজাতির সঙ্গে যুদ্ধ করতে চায় না। সেই দানব প্রতিনিধি মাথা নাড়ায় আর বলে তারা ওয়াদা করে তারা মানুষদের কোনো ক্ষতি করবে না, কিন্তু তার ফলে সে 3টি সত্য দেয়। প্রথম সত্য, সমুদ্র আর নদী থেকে
খুব দ্রুত দূষণমুক্ত করতে হবে। মানুষ আর আমাদের মধ্যে বসবাসের জন্য নির্দিষ্ট সীমানা তৈরি করতে হবে। মানুষরা মনে করে সমুদ্র অনেক বিশাল, কিছু এলাকা ছেড়ে দেওয়া এটা বড় কোনো বিষয় না। তাই সে দানব প্রতিনিধি বলে পুরো সমুদ্রই আমাদের, কোনো মানুষই সেই সমুদ্রে নৌকা চালাতে বা মাছ ধরতে পারবে না, এমনকি সমুদ্রের উপর দিয়ে কোনো প্লেনও যেতে পারবে না। এটা শুনে সকল দেশের প্রতিনিধিরাই রেগে যায় আর কথা বলতে শুরু করে। অনেকেই বলতে শুরু করে এমনও দেশ আছে পানিপথ আর আকাশপথ বন্ধ হওয়া মানে তাদের জীবন এমনিতেই শেষ হয়ে যাওয়া। তখনই সেই দানব প্রতিনিধি অনেক চিৎকার করে ওঠে আর সেই পুরো হল রুম শান্ত হয়ে যায়। তখনই বাকলে দানব প্রতিনিধির কাছে ক্ষমা চায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ অনেক বেশি ভাবতে শুরু করে দিয়েছে। তখন সেই দানব প্রতিনিধি আবারও শান্ত হয়ে যায় আর সে আবারও সবাইকে মনে করে দেয় সে কেবলমাত্র দুইটি সত্যের কথা বলেছে। এখানে 3 নাম্বার সত্য হলো অনেক কঠিন। সে বলে স্টিল আর কংক্রিটের এই বিল্ডিং আমার পছন্দ না, আর সে কেটের দিকে ইশারা করে আর বলে পরবর্তী মিটিং এর স্থান সেই ঠিক করবে। তখনই সেখানে উপস্থিত সবার নজর সেই স্ক্রিনের দিকে গেলে সবাই দেখতে পায় আর এই জায়গাটি সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পোর্টের মধ্যে একটি। এখানে মানুষদের অত্যাধুনিক সাবমেরিনও শুধুমাত্র অর্ধেক গভীরতায় যেতে পারে। সেই দানবদের কথার সামনে বাকলে কিছুই বলতে পারে না, শুধুমাত্র মাথা নাড়ায়। আর এখানেই প্রথম আর দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী পার্ট যদি দেখতে চান তা অবশ্যই আমাদের জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।